তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফান অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার 12-এর একটা ভিডিও দিচ্ছি। তো এটা অনেকগুলো পার্টে বিভক্ত আছে। তো এর মধ্যে আমরা আজকে একটা ফার্স্ট পার্ট দিচ্ছি, এটা কিন্তু পার্ট 1। তো এই পার্ট 1-এ আমরা আলোচনা করব বাংলাদেশের আয়। এই আয়টা মানুষের কর রাজস্ব সম্পর্কে। সো বাংলাদেশ কি করে? বাংলাদেশ বিভিন্ন প্রকার ব্যয় হয় বাংলাদেশের প্রশাসন পরিচালনা করতে। যদি বলি আমরা প্রশাসন পরিচালনা করতে, দেন বাংলাদেশের প্রতিরক্ষা গড়তে, জনগণের নিরাপত্তার জন্য, এসব সহ আরও নানান কারণে জনকল্যাণমূলক জিনিসপাতি করার কারণে সরকারের নানা অর্থ ব্যয় হয়ে থাকে। সো এই ব্যয়গুলো করার জন্য মানুষের তো আয় লাগবে, মানি লাগবে। সো এই মানির জন্য আয় করতে হবে। সো এই আয় করে মানুষ নানাভাবে। সো আয়ের মানুষের দুইটা ধরন আছে। মানুষের যে আয়, মানুষের আয় আয়ের মানুষের আয়ের দুটো ধরন আছে। সো এই আয়ের দুটো ধরন কি? একটা হচ্ছে কর রাজস্ব, আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব। সো এই কর রাজস্ব আর কর বহির্ভূত রাজস্ব বলতে কি বুঝি আমরা? এই যে রাজস্ব, এই রাজস্ব বলতে আমরা কি বুঝি আগে সেটা বলি। তো এই রাজস্ব মানে হচ্ছে সরকার জনগণের থেকে বা বিভিন্ন সংস্থার থেকে যে টাকা নেয় সেটাকেই বলা হয় রাজস্ব। আর কর বলতে বোঝায় জনগণের উপর আরোপিত, আর কর বহির্ভূত বলতে জনগণের উপর আরোপিত নয়। অর্থাৎ সরকার যখন জনগণের থেকে টাকা আরোপিত করে, টাকা নেয়, কিন্তু জনগণ বিনিময়ে কিছু পায় না, তখন সেটাকে আমরা বলবো কর রাজস্ব। সো আজকের টপিক হচ্ছে এই কর রাজস্ব সম্পর্কে। আজকের এই টপিক কর রাজস্ব সম্পর্কে। সো কর রাজস্ব সম্পর্কে যদি আমরা একটু ব্রিফ করি, সো কর রাজস্বে বলতে কি বোঝায়? কর রাজস্ব বলতে এটাই বোঝায় যে আমাদের একটু বই যদি স্পেসিফিকলি দেখায় যে সরকার জনগণ হতে বাধ্যতামূলকভাবে যা আদায় করে, বাট বিনিময়ে জনগণ কি সরকার থেকে কিছুই পায় না। সংজ্ঞা দেওয়া আছে এইখানে, কর রাজস্বের সংজ্ঞা দেওয়া আছে। এরপরে আমরা বলবো করের উৎসের বিভিন্ন কর রাজস্বের বিভিন্ন উৎস সম্পর্কে। সো আমরা বই ধরে পড়াচ্ছি উৎস সম্পর্কে। সো বইয়ের টপিক অনুসারে এখানে পড়ানো হচ্ছে। সো আচ্ছা, এখন উৎসগুলো যদি বলি, উৎস আমাদের কিছু জানতে হবে। উৎসের আগে সেটা হচ্ছে শুল্ক। কি শুল্ক? শুল্ক হচ্ছে বাংলাদেশের থেকে যেই পণ্যগুলো আমদানি রপ্তানি হয়, সেই আমদানি রপ্তানির জন্য সরকার সে আমদানি রপ্তানি পণ্যের উপর যেই ট্যাক্স ধার্য করে, সেই ট্যাক্সকেই বলা হয় শুল্ক। সো অনেকেই মনে করছে তাহলে বিদ্যুৎ তো আমদানি রপ্তানি হয় না, তাহলে বিদ্যুৎ শুল্ক যে বইয়ে বলা আছে, সো এই বিদ্যুৎ শুল্ক বলা আছে, এটা বিদ্যুৎ শুল্ক নাও বলতে পারো, এটাকে বলতে পারো বিদ্যুৎ কর, এটাও বলা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমেই দেখব বাণিজ্য শুল্ক সম্পর্কে। বাণিজ্য শুল্ক কি? সো বাণিজ্য শুল্ক কী জিনিস, এটা সম্পর্কে যদি আমরা প্রথমেই জানতে চাই, তাহলে বাণিজ্য শুল্ক কী জিনিস? বাণিজ্য শুল্ক হচ্ছে সেই শুল্ক যে সরকার, ওই যে বললাম বাণিজ্য, এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করবে, সেই বাণিজ্যের জন্য এয়ারলাইন্সে কিছু ট্যাক্স দিতে হয় না? এয়ারলাইন্সের কর্মীরা যে কাজ করে তাদেরকে টাকা দিতে হবে না? সেই টাকা সরকার কোথা থেকে দেবে? সেই টাকা দিবে হচ্ছে জনগণ থেকে ট্যাক্স আদায় করবে, শুল্ক আদায় করবে, সেই শুল্ক আবার ওদেরকে বেতন দেবে। তো এই যে শুল্ক আদায় করলো, অর্থাৎ সরকারের আয়ের এটাই হচ্ছে সরকারের আয়ের প্রধান উৎস। যে আমদানি রপ্তানিকৃত দ্রব্যের উপর সরকারের যে ট্যাক্স দেয় বা সরকারের যে কর ধার্য করা হয়, সেই করকেই বলা হচ্ছে তোমার কর রাজস্ব। সেই করকেই বলা হচ্ছে বাণিজ্য শুল্ক, আমদানি রপ্তানি দ্রব্যের উপর। বাণিজ্য শুল্কের পর আমরা যদি দেখি বাণিজ্য শুল্ক এছাড়াও আছে তোমার, আমি একটা নাম বলে দেয় আগে প্রথমে। বাণিজ্য শুল্ক আছে, আবগারি শুল্ক, দেন তোমার আছে হচ্ছে
আবগারি শুল্কের পর আর কি আছে? আবগারি শুল্ক পর দেখলাম যেটা বিদ্যুৎ শুল্ক। বিদ্যুৎ শুল্ক বিদ্যুৎ শুল্কের পাশাপাশি আছে যানবাহন কর। তারপর বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন। এছাড়াও আছে তোমার কি আছে বিভিন্ন ধরনের ওই যে আরও যে আমাদের সবচেয়ে পরিচিত কি আয়কর আয়কর অর্থাৎ ভ্যাট। এছাড়াও আছে মূল্য সংযোজন কর মানে আয়করটা না, মূল্য সংযোজন করই হচ্ছে ভ্যাট। মূল্য সংযোজন কর ভ্যাট, আয়কর আমাদের থেকে যে কর ধার্য করা আয়কর। এরপরে আছে আমাদের আয়করের পাশাপাশি আর কি আছে? আর সম্পূরক কর সবগুলো সম্পর্কে বলবো, ব্রিফ করবো। সম্পূরক করের পর আর কি আছে? আর তোমাদের আছে হচ্ছে যানবাহন কর দেখছি, অন্যান্য কর আছে, অন্যান্য কর আছে বৈদেশিক, ওইগুলো ওদিকে অত গভীরে না যায়। আরেকটা আছে বইয়ে যেটা আছে সেটা দেখি, নন জু কি বলো, নন জুডিশিয়াল স্ট্যাম্প। সো এইগুলো সম্পর্কে আমরা আজকে হালকা পাতলাভাবে ব্রিফ করব। তো দেখা যাক। তো প্রথমেই যদি আসি আমরা, তাহলে দেখতে পারবো বাণিজ্য শুল্ক আলোচনা করছি। আবগারি শুল্ক কি? আবগারি শুল্ক মেইনলি যেটার উদ্দেশ্য আবগারি শুল্ক আরোপ করা হয়েছে কারণ যাতে ক্ষতিকর দ্রব্যাদির উপর মানুষের ভোগ হ্রাস পায়। মানুষ মাদক গ্রহণ করে, নানা ধরনের সেবা গ্রহণ করে, এই ক্ষতিকর দ্রব্যের উপর এই যে দেখা আছে যে ক্ষতিকর দ্রব্যের উপর যাতে মানুষের ভোগ হ্রাস পায়, এই জন্য আবগারি শুল্কটা কী করা হয়েছে, আবগারি শুল্ক ধার্য করা হয়েছে এই লাইন থেকে। এরপর আছে আয়কর হচ্ছে জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয়। সো মেইনলি জনগণের যখন বাংলাদেশের অনুযায়ী 3.5 লাখের বেশি ইনকাম করা শুরু করবে তখন থেকে এই কর তার ধার্য হবে। অ্যান্ড কীভাবে এই কর ধার্য হবে? 3.5 লাখের চেয়ে তার যত বেশি টাকা আছে তত অনুপাত হারে তত হারে তার এই করটা নেওয়া হবে। এটা মেইনলি বাংলাদেশের, এটা মানে এই হারটাকে বলা হয় প্রোগ্রেসিভ বা প্রগতিশীল হারে নেওয়া হয়। প্রগতিশীল হারে টাকাটা নেওয়া হয়। অনেক দেশে রিগ্রেসিভ হারে নেওয়া হয়। রিগ্রেসিভ মানে কি? রিগ্রেসিভ মানে হচ্ছে যে সেই দেশে আয় যত বেশি করবে হার তত কম হবে। মানে তারা জনগণকে বলবে তোমরা একটু বেশি আয় করো, বেশি আয় করার কারণে তোমাদের ট্যাক্সটা একটু কমাই নেবো। এক্ষেত্রে কী হবে? বেশি আয় করার কারণে কোম্পানিতে চাকরি তত বেশি দিবে, ফলে বেকারত্ব তত কমবে। এটাই মেনলি তাদের প্ল্যান। তো এই রিগ্রেসিভই মেইনলি ভালো, বাংলাদেশে প্রোগ্রেসিভ চলে যদিও। আচ্ছা, এরপর আমরা বিদ্যুৎ শুল্ক আলোচনা করি। অর্থাৎ বিদ্যুৎ আমরা যে ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার কারণে সরকার কিছু ট্যাক্স দিতে হয়, এটাই বিদ্যুৎ শুল্ক বা বিদ্যুৎ কর। যানবাহন ইউজ করি না, যানবাহনের ইউজ করার কারণে বিভিন্ন ধরনের দেখা যায় আমাদেরকে কী দিতে হয়, যানবাহনে ভাড়া দিতে হয়। সো এইসব যানবাহনের জন্য যে ভাড়া দিই, কাকে ভাড়া দেয়? আমরা যানবাহনের মালিককে। যানবাহন মালিক আবার কী করে? রেজিস্ট্রেশন করতে হয় না, রেজিস্ট্রেশনের জন্য তাকে আবার সরকারকে টাকা দিতে হয় প্রতি বছর। তার লিফলেট থাকে, লিফলেটের জন্য সরকারকে টাকা দিতে হয়। কিন্তু আমরা জানি লাইসেন্সের জন্য সরকারের টাকা দিতে হয়। তো মেইনলি কারণ আছে অনেকগুলো। তো রেজিস্ট্রেশনের জন্য কি? রেজিস্ট্রেশন বলতে ওই বললাম যানবাহন রেজিস্ট্রেশনের টাকা দিতে হয়। এছাড়াও তোমার আছে হচ্ছে বিভিন্ন ধরনের দলিলপত্র রেজিস্ট্রিপত্র করার জন্য সরকারকে টাকা দিতে হয়। এটা বুঝলাম। এরপর আছে আয়কর জনগণের বললাম আয়কর। মূল্য সংযোজন কর ভ্যাট কি? ভ্যাট হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর উপর, অর্থাৎ যারা বাংলাদেশের ক্ষেত্রে রিগ্রেসিভের ক্ষেত্রে, তো জনগণ তো আর বলবে না আমার 3.5 লাখের চেয়ে বেশি টাকা আছে, তো তাদের ক্ষেত্রে যাতে তাদের ক্ষেত্রে থেকেও টাকা আদায় করা যায় সেই জন্য এটা আরোপ করা হয়েছে। এরপর সম্পূরক কর, মানে মূল্য সংযোজন করের উপর যে আরও অতিরিক্ত কর হয় সেটাকে বলা হয় সম্পূরক কর। অন্যান্য করের ভিতর আছে তোমার ধরো অন্যান্য কর, সেটার ভিতর আছে তোমার ধরো আমোদ প্রমোদ কর, দেন সম্পত্তি কর, গ্যাসের উপর কর, বিদেশ ভ্রমণের উপর কর ইত্যাদি নানা কিছু। তো আশা করা যায় ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, অ্যান্ড পাশে দেখো সবাই। আরও এই ফুল প্লে লিস্ট আশা করা যায় 1 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবা। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে বিজিএসে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই। অ্যান্ড অনেক চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো। অ্যান্ড সবাইকে
সবাইকে এই থ্যাঙ্কস, গুড বাই, আসসালামু আলাইকুম, সবাইকে বেস্ট লাক।